আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, নেত্রকোনায় নতুন এলাকা প্লাবিত, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল বানানোর চক্রান্ত করছে বিএনপি, আন্দোলনের নামে সন্ত্রাস করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিলেন কাদের। সৌদি আরব থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন 417 হাজি। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। এবং টি-20 বিশ্বকাপে বৃষ্টি আইনে জয় দিয়ে অস্ট্রেলিয়ার সুপার 8 শুরু। বাংলাদেশ ভারত ম্যাচ শনিবার। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ভূমধ্য সাগরে 3000 বছরের পুরনো জাহাজের সন্ধানের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শিমুলবাড়ি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস পাওয়া গেলেও ছাতক পয়েন্টে পানি এখনও বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নেত্রকোনায় আরও এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে এক শিশু মারা গেছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ 16টি নদ-নদী তীরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বাড়ছেই। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলার পানি। তলিয়ে গেছে মৌসুমি ফসলের ক্ষেত। নদী পাড়ের প্রায় 15,000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আমাদের ঢেঁড়স, পটল, পাট সব তুল ডুবে গেছে। এখন তো পানি বাড়তে আছে, আমরা কৃষক তো আর বাঁচার উপায় নাই। রাস্তা তো নাই, কেবল এই ওয়াদা বাদ দিয়ে। গত 2 দিন ধরে আমাদের বাড়িঘর সব তলিয়ে গেছে। আমরা এখন এই রাস্তার মধ্যে বসবাস করতেছি। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ। কাজ না পেয়ে খাদ্য সংকটে পড়েছেন অনেকেই। পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বন্যা দুর্গতরা। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখনও ঘরে ফিরতে পারছেন না সিলেটে বন্যায় পানিবন্দী লাখো মানুষ। সিলেট বিভাগকে বন্যার কবল থেকে রক্ষার জন্য নদী খনন সহ কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে, সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কমলাকান্দার পর নতুন করে সদর বারহাট্টা ও মোহনগঞ্জ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 120টি গ্রামের মানুষ। লাখ লাখ টাকার মাছ বাসে যেতেছে, রান্না বান্না করে খাইতে হবে সবাই, এমনকি সাপ বিচ্ছুরও ভয়। এখানে রাস্তার উপর প্রায় 3 থেকে 4 ফুট পানি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তলিয়ে যাচ্ছে। পুকুরে যে মাছগুলো যারা চাষ করে তারা সর্বনিঃস্ব হয়ে যাচ্ছে। নেত্রকোনায় উদ্ধাখালী নদীর পানি কমলাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংস নদ, সোমেশ্বরী নদী ও ধনু নদের পানি বেড়েই চলছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল 3:30টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। ভারত সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হবে। সেখানে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ দল বিএনপি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত করছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার শুরুতে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি যদি অগ্নি সন্ত্রাস বা হত্যার রাজনীতি করে তবে রাজপথে থেকে কঠোর জবাব দেওয়া হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। নেতাকর্মীরা আসতে থাকেন নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই। বর্ণাঢ্য এই র্যালি ও শোভাযাত্রায় জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, বেলুন, বাদ্যযন্ত্রের সাথে ছিল সুসজ্জিত বাহন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে র্যালি ও শোভাযাত্রার উদ্বোধনী আয়োজনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছে তাদের সাথে দেশের জনগণ আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আন্দোলন করবে ২৮ অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো। আন্দোলনের নামে যদি আবার আগুন, সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করে, আমরা রাজপথে আছি। আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। নেতাকর্মী ও দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে। আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের মতলব আছে। গুজব ছড়িয়ে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানাবো চক্রান্ত করছে। এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এর ষড়যন্ত্র কি, সেটা আমাদের ভেবে দেখতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ির সামনে গিয়ে শেষ হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। ভোর ৫:৩০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজিদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। হজের প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৭ জন হাজি ভোরে দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হাজিদের নিয়ে ভোর ৫:৩০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। কোনো সমস্যা হয়নি, যথাসময়ে সব কাজ শেষ করতে পেরেছি। আল্লাহকে অশেষ রহমত এবং প্রশাসনকে এবং পুলিশ প্রশাসন, ওই দেশ এই দেশ সবাই আমাদের সহযোগিতা করছে। সুন্দর মতে ছিলাম সরকারিভাবে যে, এবং সুন্দর মতে যাওয়া আসা খাওয়া দাওয়াতে আর ইনশাল্লাহ সন্তুষ্ট। ইনশাল্লাহ সুন্দর, বাংলাদেশ বিমান অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে, খুবই ভালো লেগেছে, সব সিস্টেম মতন। এবার ব্যাগটাক সিট নিতালি ভালো না, খুবই ভালো, চমৎকার, খুব ভালো ছিল, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি, খুবই সুন্দর স্বাচ্ছন্দ্যে আমরা হজ করতে পেরেছি। সবার জন্য দোয়া করছি, জীবন বড় আমল করছি, আমল দিন আল্লাহ ঠিক রাখে, জীবনের স্বাধীন আল্লাহ নাই, এই দোয়া করছি। হজ শেষে নির্বিঘ্নে দেশে ফিরেছেন হাজিরা। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এবং বিমান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এখানে এবং অন্য স্টেকহোল্ডার মিলে আমরা তাদেরকে এখানে রিসিভের যে ব্যবস্থা করেছি তারা অভিভূত। আমরাও ধন্যবাদ মনে করছি যে আমাদের সম্মানিত জাতির হাজিরা ফিরে আসছেন সুন্দরভাবে। প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং
এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশের ৮৫,২২৫ জন হাজি পর্যায়ক্রমে ২২শে জুলাইয়ের মধ্যে দেশে ফিরবেন। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প যে জীবনচিত্র বদলে দিয়েছে তার অনেক উদাহরণ মেলে কক্সবাজারের উখিয়ায়। এই প্রকল্প মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবন সংগ্রামের গল্প তৈরি করেছে, সৃষ্টি করেছে বেঁচে থাকার অবলম্বন। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়নের ঘর পেয়ে তারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন। কক্সবাজারের উখিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। এই এক একটা গলিতে লুকিয়ে আছে জীবন সংগ্রামের নানান গল্প। সুখী বড়ুয়ার বিবাহিত জীবনে সুখ ধরা দেয়নি কখনো। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর হাতে ছিল 10 টাকা। কোন পথ বেছে নেবেন সে প্রশ্নের মুখোমুখি হয়ে নেমেছিলেন জীবনযুদ্ধে। আর সেই যুদ্ধে সঙ্গী হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। এই 10 টাকার নোট ছিল আমার 20 খাওয়ানোর টাকা, লাইফ শেষ কারণ টাকা, কিন্তু আমার 2টা বাচ্চা ছিল বলে আমি মরতে পারিনি। এই 10 টাকা নিয়ে আমি 10 টাকার কর্মী শাক কিনে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় রোপণ করছি। সেখান থেকে আরেকটা জায়গায় বছরের জন্য বীজ নিয়ে নিছি, আলু নিয়ে নিছি। এগুলো যদি এখানে কেউ কিনতে চায়, অনেকেই কিনে। 1 কেজি 70 টাকা 80 টাকা করে আলু বিক্রি করি। ধার দেনা দিয়ে চলত রত্না দত্তের দিন। আশ্রয়নে এসে দেনা তো চুকিয়েছেনই, সংসারও সচল। শুরুটা করেছিলেন একটি ছাগল পালন দিয়ে, তা এখন পৌঁছেছে 10-এ। একটা ছাগল নিয়ে আমি এখানে আসছি, একটা ছাগল থেকে 2টা হয়েছে, 2টার থেকে আবার 7টা হয়েছে। 5,000 টাকা দিয়ে শুরু করছি, এখন বর্তমানে 50-60 হাজার টাকা পুঁজি হয়েছে। সানোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর 4 সন্তান নিয়ে আশ্রয়নে আশ্রয় নিয়েছিলেন। কাপড় সেলাই করে এখন স্বাবলম্বী। এই সেলাই মেশিনের কাজ শিখছি আমি উপজেলার থেকে প্রশিক্ষণ পাইছি। ওই যে মানুষের এই কাপড় সুপড় সেলাইয়া আমি মাসে 12,000 টাকা ইনকাম করি। জীবনের এমন অনেক গল্প আছে, গল্পের পেছনের গল্প আছে, যা পূর্ণতা পেয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘর পেয়ে। আশ্রয়ণ প্রকল্প শুধুমাত্র কিন্তু যে তাদের যে মাথার উপরে ছাদ কিংবা একটি ঘর সেটি নয়, তাদের এটি আত্মনির্ভরশীলতার প্রতীক, তাদের একটি সম্মানের প্রতীক, আত্মমর্যাদার প্রতীক এবং আত্মকর্মসংস্থানের প্রতীক। আমরা হাঁস, মুরগি, ছাগল পালনের ব্যবস্থা করেছি, সবজি চাষে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কক্সবাজারের উখিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এমন অনেকেরই জীবনচিত্র বদলে দিয়েছে। শিক্ষার আলো পৌঁছেছে ঘরে ঘরে, আরও বিস্তৃত হচ্ছে তাদের স্বপ্নের জাল। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে জড়িয়ে আছে জীবন সংগ্রামের গল্প। এই সংগ্রামী মানুষগুলোকে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়তে চান সুখী সমৃদ্ধ বাংলাদেশ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। এবারের প্রসঙ্গ নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ইসলাম সুফিয়া রানী, ক্যালগারির আমরা সবাই সংগঠনের সভাপতি রূপক দত্ত ও অন্যরা। আমরা সবাই সংগঠন আয়োজিত একক সঙ্গীত সন্ধ্যায় অংশ নেবেন সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এসটি ডেভিড ইউনাইটেড চার্চে অনুষ্ঠানটি হবে। বৈশ্বিক চাপ সত্ত্বেও গাজার রাফায় শরণার্থী শিবিরের তাঁবুতে ট্যাঙ্ক আর ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। 24 ঘণ্টায় গাজার জেইতুন শহরে ইসরায়েলি বিমান হামলায় 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 37,431 ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ রাখায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জবাবে হোয়াইট হাউস বলছে, নেতানিয়াহুর মন্তব্য বিদ্বেষজনক ও হতাশার, যা দুই দেশের মধ্যে বিরোধ তীব্রতর করছে। ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে জাতিসংঘ বলছে, তাদের এই কর্মকাণ্ড গাজায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে। এছাড়া ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। এবারে রয়েছে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্পট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা, সিরিজ ও অনুষ্ঠান। ঈদুল আজহা উপলক্ষে প্ল্যাটফর্মটিতে মুক্তি পেয়েছে আলোচিত শিশুতোষ চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান। শরীফ উদ্দিনের মৈনা ভাই বল্লা রাশি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিওন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা সহ অনেকে। এরই মধ্যে সিনেমাটি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। নিটল টাটা বিশেষ সংবাদ। ইসরায়েলের উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তলদেশে ৩,০০০ বছরের বেশি পুরনো জাহাজের সন্ধান পাওয়া গেছে। লন্ডনে তালিকাভুক্ত এনার্জি সংস্থা এনার্জিন সমুদ্রের তলদেশে জাহাজটির সন্ধান পায়। এমনকি জাহাজটির বেশ কিছু মালামাল অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষ। নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় এই ধ্বংসাবশেষ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে জাহাজটি ৩,৩০০ বছরের পুরনো। জাহাজটিতে অনেক অক্ষত মালামাল অ্যাম্ফোরাই পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন জাহাজটি খ্রিস্টপূর্ব ১৩ বা ১৪ শতকের ব্রোঞ্জ যুগের সময়কার। রোবটের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে সন্ধান পাওয়া জাহাজটি থেকে মালামাল উদ্ধার করা হচ্ছে। ইসরায়েলের অ্যান্টি-কুইটিন্স অথরিটি এর কিছু ছবিও প্রকাশ করেছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। দিনাজপুরে দেশি জাতের পাবদা মাছ চাষ করে সাফল্য পেয়েছেন নারী খামারি শাকেরা তুহিস আহসান। আগে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করলেও তেমন সফলতা আসেনি। এবার পাবদা চাষে সফলতার পাশাপাশি কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন পাবদা মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার ইন্দ্রপুর গ্রামের ছোট বড় মিলিয়ে ৭টি পুকুরে মাছ চাষ করছেন খামারি শাকেরা তুহিস আহসান। ১৬ একর আয়তনের ৩টি পুকুরে ১ বছর ধরে মাছ চাষ করছেন দেশীয় পাবদা মাছ। ১৬ একর আয়তনের 3টি পুকুরে ১ বছর ধরে চাষ করছেন দেশীয় পাবদা মাছ। এতে স্বল্প খরচে বেশি লাভের মুখ দেখছেন তিনি। পাবদাতে হলে লাভবান বেশি, খরচ আমার পুকুরে এখন ১,১৭,০০০ পাবদা। হ্যাঁ, পাবদাগুলো মানে মানুষ পুকুরের থেকে নিয়ে যায়, যদি রেণুপোনা হলে পুকুর থেকে বিক্রি হয়। নিজের সফলতার পাশাপাশি কর্মসংস্থান করে দিয়েছেন ৩ থেকে ৪টি পরিবারের। আমি দেখতে আসছি, আমি উদ্যোগ নিচ্ছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করব। এখানে পাওয়া যায়, এই জন্য আসছি এখানে। দেখা গেছে যে অল্প সময়েই এবং অল্প খরচেই বেশ বড় হয়ে যায় এবং এটাকে সেলিং যে বাজারে যে ডিমান্ড খুব ভালো। খামারি শাকেরা তুহিসকে প্রথম থেকেই সহায়তা করে আসছে মৎস্য বিভাগ, গ্রাম বিকাশ কেন্দ্র, জীবিকে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। এখন আমাদের পরামর্শক্রমে এবং ট্রেনিংয়ের আওতায় আমরা ওনাকে নিয়ে আসার পরে পাবদা দেশীয় প্রজাতির পাবদা মাছের চাষ শুরু করেন এবং এখানে বাম্পার ফলন হয়েছে। এনার দেখা দেখি পার্শ্ববর্তী যারা খামারি আছে তারাও ঝুঁকে পড়েছেন পাবদা মাছ চাষ করে লাভবান হবে বলে তারা এই প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। দেশীয় পাবদা মাছে পুষ্টি গুণাগুণ বেশি, এছাড়াও স্বাদও ভালো। বাজারে এই মাছের চাহিদা বেশি থাকায় খামারিদের লাভের সম্ভাবনাও বেশি। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ায় বনদস্যুদের কাছ থেকে জব্দ করা বালু আবার বনেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে জব্দকৃত বালু হারবাং মৌজার সংরক্ষিত বনে মিশিয়ে দেওয়ার কাজ শুরু করেছে বন বিভাগ। এই ঘটনা পরিবেশ প্রকৃতি রক্ষায় দৃষ্টান্ত বলে মনে করছেন পরিবেশবিদরা। নুরুল আজমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। ৪ বছর আগে পেকুয়া উপজেলার মধুখালীর হারবাং মৌজার সংরক্ষিত বন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখে দস্যুরা। পরে বালু জব্দ করে মামলা করে বন বিভাগ। এরপরও বালু সরাতে বনদস্যুরা অপতৎপরতা চালালে আদালতের শরণাপন্ন হয় বন বিভাগ। সবশেষ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জব্দ করা বালু বনে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এতে আদালত আমাদের আবেদনের সন্তুষ্টি হয়ে আবেদনটা মঞ্জুর করত বালুগুলো পুনরায় আমাদের প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার
সিদ্ধান্ত দেন। আগামী 20 দিনের মধ্যে এসব বালু বনে মিশিয়ে দিয়ে তার উপর গাছের চারা রোপণ করা হবে। বর্ষার সময় দেখা যায় যে পানি এখানে জমে থাকার একটা প্রবণতা দেখা গেছে, সেহেতু আমরা এই এলাকাতে, নিচু এলাকাতে আমরা যদি অর্জুন, কদম, জারুল যেসব প্রজাতি আপনার ওয়াটার লগিং, পানি যেখানে থাকে এই পরিবেশ যেসব প্রজাতি আপনার সহ্য করতে পারে, আমরা এই ধরনের প্রজাতির মাধ্যমে আমরা এখানে মূলত আপনার যে বনায়নের কাজটা করব। এই ঘটনা একদিকে যেমন বনদস্যুদের কাছে কঠোর বার্তা দেবে, অন্যদিকে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে। বন বিভাগ যেভাবে দস্যুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় লড়ে দ্বিতীয়বারের মতো এই বালিগুলো প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এটি নিঃসন্দেহে আমরা স্থানীয় পরিবেশবাদী হিসেবে তাদেরকে স্বাগত জানাই। প্রাণ ও প্রকৃতি রক্ষায় পাহাড় আর বনকেকুদের বিরুদ্ধে বন বিভাগের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরা। তারা বলছেন, বাংলাদেশের পরিবেশ প্রকৃতি রক্ষায় আদালতের এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করল। কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের উপর দিয়ে যদি ভারতের রেল লাইন হয় তাহলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রতিবাদ সভায় বিএনপি নেতারা বলেছেন, দুর্নীতিবাজ কিছু আমলা দেশের সম্পদ লুট করছে। আগামীতে জনগণই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। ভারত, তুমি আমাদের বন্ধু থাকো, কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। বাংলাদেশের জনগণ গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা বা ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। এবারে রয়েছে খেলার খবর।